ভাবি বাড়িতে ছিলেন না। তার 2 বছরের ছেলে জিদ ধরে বসল ও বলল ফিডার খাবে। বুঝতেই তো পারতেছেন কোনো ফিডার খাবে। সে কোনো অবস্থাতেই শান্ত হচ্ছিল না। শেষমেশে আমিও ওকে বুকের সাথে চেপে ধরে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। এমন সময় আমার বড় দাদা ঘরে ঢুকলেন। আমার গায়ে কোনো চাদর ছিল না। বড় দাদা আমাকে সেই অবস্থায় দেখে তার চোখে দৃষ্টি বদলে গেল। আমার বড় দাদা আমাকে বিছানা ছুঁয়ে দিলেন। এরপর 3 ঘন্টা ধরে আমার চিৎকার বেরোতে না থাকল। বন্ধুরা, আজকের গল্প আপনাদেরকে স্বাগত জানাই। আমার এই গল্প এত রোমান্টিক যে আপনারা শুনলে আপনাদের হাত স্থির থাকবে না, নাড়াচাড়া করতে মন চাইবে। তাহলে তো বুঝতেই তো পারতেছ বন্ধুরা, আজকের গল্প কত মজার হতে চলেছে। তাই আমি মালা সিদ্ধান্ত নিয়েছি আজকে আপনাদের সবকিছু করেই ফেলব গল্পের মধ্যে। তাহলে বন্ধুরা চলো কানে হেডফোন লাগিয়ে ঘটনাটি প্রথম থেকেই শুরু করি। আমার নাম মালা। দীপ্তি আমার ভাবি, কিন্তু বোনের মতোই আমরা দুজন। আমার বড় দাদা আর ভাবি শহরে থাকেন। আমি আমার গ্রামে বাবা মায়ের সাথে থাকি। ভাবি আমাকে তার ছেলের জন্মদিনে 5 দিন আগে ডাকলেন। তাদের বিয়ের 6 বছর পূর্বে তো আর ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে ডাকেতম করে পার্টির আয়োজন করছিলেন। জন্মদিনের দিন সাজগোজ শেষে ভাবির বাড়ি পৌঁছাতে বড় দাদা আমাকে জড়িয়ে ধরলেন। ভাবির খোঁজ নিতে তিনি বললেন রাকিব কান্নাকাটি করছে, বলে দীপ্তি তাকে খাওয়ানোর জন্য ভেতরে গেছেন। পার্টি শুরু হতে প্রায় 2 ঘন্টা বাকি। বহুদিন পরে বড় দাদাকে দেখে ভালোই লাগছিল। পার্টি শেষে ঘরে ফেরার আগে ভাবি আমাকে আটকালেন। বললেন সকালে আমাদের বাসার মেহমানরা চলে গেলেই আমরা 2 জনে বেড়াতে যাব। ওকে ঘরে বন্দি জীবন থেকে মুক্তি পেতে আমি থাকার সিদ্ধান্ত নিলাম। পরদিন সত্যিই মেহমানরা চলে গেল। বড় ভাবির সাথে আড্ডা হাসি খুশি সময় কাটতে লাগল। আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হলো। 2 দিন কেটে গেছে এভাবেই। এদিকে রাকিব ভাবিকে অস্থির করে রেখেছে। দাদা ভাবির নিজেদের জন্য সময় মিলছিল না। আমি পরামর্শ দিলাম তাদেরকে, রাকিব তো 3 বছরের হয়েছে, মায়ের জন্য এতটা নির্ভরশীল নয়। আমি বললাম একদিন রাকিবকে আমার কাছে রেখে আপনারা বাইরে থেকে বেরিয়ে আসেন। প্রথম আপত্তি করলেও শেষমেশ আমার হাতে সন্তান সঁপে দিলেন তারা। সেদিন আমি রাকিবকে নিয়ে রান্না বান্না খেলাধুলা সবই করলাম ওর সাথে। সন্ধ্যা 8টায় ভাবিরা ফিরে অবাক। রাকিব এত শান্ত হয়ে আমার সাথে খেলছেন। রাকিব খেলাধুলা শেষ করে রাতে সিদ্ধান্ত নিল যে আমাকে নাকি তার পাশেই শুইতে হবে। ভাবি আমার ঘরে গেলেন, আমি ভাবির বিছানায় শুইলাম। হঠাৎ আমি ঘুমের ঘরে টের পেলাম কেউ আমার গায়ে হাত বোলাচ্ছে। ভাবলাম ভাবির ছেলে রাকিব হয়তোবা হবে, কিন্তু আমার মনে হইল স্পর্শটা যেন উকি দিয়ে দেখি বড় দাদা। তিনি তাড়াহুড়া করে ক্ষমা চেয়ে চলে গেলেন। পরের রাতেও একই ঘটনা ঘটল আমার সঙ্গে, কিন্তু এবার তার হাত আমার সংবেদনশীল স্থানে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে লাফিয়ে উঠলাম বিছানা থেকে। ভাবি গভীর ঘুমে আছে। ভাবি কি সুইটের পেলাম না। বড় দাদা আমার পিছনে নিলেন। আমি জড়ষ্ট। তিনি বললেন মালা, আমি অন্ধকারে দীপ্তি ভেবে ভুল করেছি। আমি মুখ ফুটে বলার আগেই বড় দাদা মাপ চেয়ে নিলেন। কিছুদিন পরে আমি বাড়ি ফেরার কথা বললেই বড় ভাবি আমাকে অনেক অনুরোধ করে বললেন, আরও কিছুদিন থাকো না মালা আমাদের বাসায়। 1 মাসের বুকিং করছে, ভর্তি হতে চাই। রাকিব এখন তোমার সাথে মানিয়ে নিয়েছে, আমি নিশ্চিত কোর্সটা শেষ করতে পারব। গত 3-4 মাস ধরে এই কোর্সের জন্য ব্যাকুল ছিলাম, কিন্তু আমি রাকিবকে কারো হাতে ছাড়তে পারিনি। মাত্র কয়েক দিনের ব্যাপার, বোন আমার তুমি থেকে যাও। দুপুরে আমার 1.5 ঘন্টার ক্লাস থাকবে। ভাবি আমাকে অনেক অনুরোধ করতে লাগলেন। এমন সময় বড় দাদা বলে উঠলেন, মালা তুমি তো দীপ্তিকে বন্ধু বলো, তাহলে তুমি নিজের ভাবির জন্য আর কয়েকটা দিন থাকতে পারো না? তাদের অনুরোধ বাড়তে থাকায় শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি থাকব। আমি রাজি হতেই বড় দাদা অফিসে চলে গেলেন। দাদা চলে যেতে দরজা বন্ধ হতেই ভাবি জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানালেন। আমি তোমার সাহায্য পেলে কোর্সটা শেষ করতে পারবো, মাত্র কয়েক দিনের কোর্স। একদিন আমি রান্না শিখে গেলে নিজের ব্যবসা করব। ভাবির ইচ্ছা দেখে আমিও খুশি। একদিন ভাবি দুপুরে ক্লাসে গেছেন। রাকিব আমার কোলে। হঠাৎ তার কান্না শুনে রান্নাঘরে দুধ গরম করতে গেলাম। চুলায় শতশতে দুধের পাত্র চাপাতেই পেছন থেকে কে যেন জড়িয়ে ধরল আমাকে। গলা কামড়া দিতেই চিৎকার করে ফিরে দেখি বড় দাদা। মালা তুই? আমি ভেবেছি তোর ভাবি দীপ্তি। একই রকম পোশাক তো। তিনি ক্ষমা চেয়ে নিলেন।
কিছুক্ষণ পর দাদা আইস প্যাক নিয়ে এলেন আমার ফোলা গলায়। আমার ভুলের শাস্তি আমাকে নিতে হবে বলতে বলতে তার আঙ্গুলগুলো ভাবে ঘুরতে লাগল। আমি সরে দাঁড়াতে বললাম, দাদা আপনি তো অফিসে গিয়েছিলেন, আপনি এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলেন কি করে? আজ কাজ কম ছিল নাকি আপনার দাদা? বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় এলাকার চায়ের দোকানে বড় দাদার প্রস্তাব। রাতের খাবারের জন্য সে বাইরে যায়। ভাবি আপত্তি করতে তিনি বললেন, দীপ্তি না গেলে মালাকে নিয়ে যাব। এতদিন ঘরবন্দি ছিল, একটু বাইরে ঘুরে আসুক। ও ভাবি রাজি হয়ে গেলেন। শীঘ্রই দাদা আমার ঘরে এনে দিলেন এক পিস ড্রেস। দীপ্তি মানে তোমার ভাবি পাঠিয়েছেন? পোশাকটা দেখে আমার অনেক সন্দেহ হলো। এত দাদার পছন্দের স্টাইল লিস্ট পোশাক। প্রস্তুত হয়ে আমি বের হলাম। ভাবি মন্তব্য করলেন, বাহ, দাদার সাথে ডিনারে যেতে এত উৎসাহ। রেস্তোরাঁয় ঢুকতে দাদা কোমর জড়ালেন, টেবিলে বারবার হাঁটু স্পর্শ করার চেষ্টা করলেন। আমি সরে যেতেই তিনি কাছে গেছতেন। তাড়াতাড়ি খেয়ে ফেললাম। রাতে ভাবিকে বললাম, দাদার সাথে আপনাদের রুমেই শোবেন, আমার জন্য দ্রুত যেন না বাড়ে। দাদা দুঃখ সরে বললেন, সাথে শোয়ার কোনো দরকার নেই বলে অন্য ঘরে চলে গেলেন। বড় দাদার আচরণ ও ব্যবহারে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি তার স্ত্রীর প্রতি আগের মতো আকর্ষণ বোধ করছেন না। দাদা চলে যাবার পর আমি ভাবির রুমে গেলাম। তার মুখে একটা বিষণ্ণ ভাব। আমি জিজ্ঞেস করলাম, ভাবি তোমার আর দাদার মধ্যে সব ঠিক আছে তো? দাদা তোমাকে আগের মতোই ভালোবাসেন না? ভাবি হাসতে হাসতে বলেন, হ্যাঁ সব ঠিক আছে, ডেলিভারির পর থেকে আমার স্বাস্থ্য একটু ভেঙে গেছে, ওজনও বেড়েছে, তাই তোমার দাদা একটু দ্রুত বজায় রাখছেন, কিন্তু আমি খুব শীঘ্রই আবার ফিট হয়ে যাব তার জন্য। তারপর ভাবি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন বিয়ে শাদী করলে না কেন? তোমার তো 2-5 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়ে শাদী করে ফেলা উচিত। আমি বললাম, আমার মঙ্গল দোষ আছে, বাবা মা বলেছেন মঙ্গল দোষ আছে এমন ছেলের সঙ্গেই তোকে বিয়ে শাদী করতে হবে। 2-5 বছর বয়স হলেও আমার সঙ্গে কারো জীবন সঙ্গী মেলেনি, তাই এখন সিঙ্গেল আছি। ভাবি সতর্ক করে বললেন, তোমার মতো সুন্দরী মেয়েকে দেখলে যে কোনো পুরুষের খারাপ নজর পড়তে পারে, সাবধানে থাকবে। বন্ধুরা, আজকের গল্পটি কিন্তু খুবই মজার হতে চলেছে। দুর্যোগ সহকারে পুরো গল্প শুনতে থাকো। গল্প করতে করতে আমি আর আমার ভাবি ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভাবি ক্লাসে গেলেন, আমার সাথে খেলছিলেন। খেলতে খেলতে সেও ঘুমিয়ে পড়ল, আমিও রাকিবের পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রাকিব কান্নাকাটি শুরু করল। ভাবিকে ফোন করলাম, কিন্তু তিনি ক্লাসে থাকায় ফোন ধরলেন না। রাকিব আমাকে মা ভেবে ভুল করছিল, তাকে চুপ করাতে আমি দুধের বোতল দিলাম, কিন্তু সে দুধ খেতে রাজি হল না। শেষে আমি রাকিবকে কোলে নিয়ে সান্ত্বনা দিলাম। আমার বুকে জড়িয়ে ধরে রাকিবকে তার মায়ের মতো সিংহ দিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখে বড় দাদা আমার সামনে। কখন এসেছেন, কতক্ষণ ধরে দেখছেন, কিছুই বুঝলাম না। রাকিবকে শান্ত করতে আমার জামা কাপড় ঠিক করতে ভুলে গিয়েছিলাম। বড় দাদার চোখে একটি অদ্ভুত দৃষ্টি দেখতে পেলাম। আমি করে কাপড় ঠিক করলাম, কিন্তু দাদা আমার হাত ধরে টানতে লাগলেন বিছানা থেকে। আমি ভয় পেয়ে গেলাম। দাদা বললেন, মালা তুমি আমাকে আর কত অপেক্ষা করাবে? আমি তো ইতিমধ্যে অনেকবার ইশারা করেছি তোমাকে, তুমি এতদিন আমার সামনে ছিলে, কিন্তু তোমার সাথে ঠিকমতো সময় কাটাতে পারিনি। কাল তোমাকে সেই অবস্থায় দেখে আমার চোখ জ্বলে উঠছিল। আজ তোমার ভাবি দীপ্তি পুরো দিন বাইরে, আমাদের হাতে সারাটা দিন আছে। আমি বড় দাদার কথা মেনে নিলাম, কিন্তু একটা প্রশ্ন করলাম আমি, আপনি তো বিয়ে শাদী করেছেন, এভাবে এলে ভাবির সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে না? দাদা বললেন, মালা তুমি একটু বেশি ভাবছ। দীপ্তি শুধু আমার স্ত্রী, কিন্তু আমি তাকে আর বেশি ভালোবাসি না। আমি তাকে কুকিং ক্লাসে পাঠাচ্ছি, কারণ আমার চাকরি চলে গেছে। সে কিছু টাকা কামিয়ে আমাকে সাহায্য করবে, নইলে তার থেকে আমার কোনো সুখ নেই। তুমি যদি রাজি হও, বিয়ে শাদী করতে পারি। রাকিব তো তোমাকে মা মনেই করে ফেলেছে। বড় দাদা মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি আনন্দিত হয়ে তার বাহুতে ঢলে পড়লাম। দাদা আমার দোপাট্টা সরিয়ে দিলেন, বুকে হাত বোলাতে লাগলেন। এমন সময় দরজা খুলে ভাবি ঘরে ঢুকলেন। তিনি আমাকে দাদার বাহুতে দেখে হতবাক হয়ে গেলেন। আমি তাড়াহুড়া করে দাদাকে ধাক্কা দিয়ে দূরে সরালাম। ভাবির দিকে এগিয়ে গেলাম। দাদা বললেন, দীপ্তিমালাকে বাড়িতে পাঠিয়ে দাও। আমি ফাইল নিতে এসে দেখি সে আমাকে জড়িয়ে ধরল। ভাবি রেগে গিয়ে দাদাকে জোরে এক চড় মারলেন। বললেন, নিচু লোক, আমি সব শুনেছি। মালা যখন পানি নিয়ে ঘরে ঢুকেছিল,
তখন থেকে ফোনে সব শুনছিলাম। কাল রাতে মালা তোমার আচল চেহারা আমাকে জানিয়েছিল। তুমি তার সাথে জোর করার চেষ্টা করেছ। আমি এখন বুঝতে পেরেছি তুমি কেন তাকে এখানে রাখতে চেয়েছিলে। তুমি অফিসেও কোনো মহিলার কর্মীর সাথে এমন আচরণ করেছিলে বলে চাকরি হারিয়েছ। এখন আমি বুঝতে পারছি তুমি কেন প্রতি মাসে চাকরি বদলাতে। গত 4 বছর ধরে তুমি আমাকে বোকা বানিয়ে এসেছ। আমি ঘর সংসার সামলাছিলাম, আর তুমি বাইরে মেয়েদের পেছনে টাকা ঢাকা নষ্ট করছিলে। মালা আমাকে সেই সব মেসেজ দেখিয়েছে যা তুমি তাকে পাঠিয়েছিলে। আমি ভাবির সামনে আমার বড় দাদার আসল চেহারা তুলে ধরতে চেয়েছিলাম, এবং এখন তা সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। দাদা আমাকে বারবার খারাপ সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমি আমার ভাবিকে ঝুঁকিতে ফেলতে পারিনি। গত কয়েকদিন ধরে ভাবির মনে আমারও দাদার প্রতি সন্দেহ জেগেছিল, তাই তিনি আমাকে খোঁচা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত গত রাতে আমি তাকে সব সত্যি বলে দিয়েছি, কিভাবে তার স্বামী আমার পেছনে লেগেছিল। এরপর ভাবি তার স্বামীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। আমি মনে করলাম আমার কারণেই তার জীবন ভেঙে গেছে, আর এটা আমি তাকে বলেও ফেললাম। তখন ভাবি আমাকে বললেন, মালা তুমি আমার জীবন ভাঙ্গনি, বরং আমাকে সাহস দিয়েছ। মালা, আজ তুমি যদি না থাকতে তাহলে আমার স্বামীর আসল চেহারা কোনোদিনই আমি জানতে পারতাম না। আমি তো তোমার দাদার জন্য সব করছিলাম, আর তিনি বাইরে মেয়েদের পেছনে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি কখনোই তার স্ত্রীর দিকে ঠিকমতো তাকাননি, আর না আমার পরিশ্রমের মূল্য দিয়েছেন। মালা, তুমি সময় মতো আমার চোখ খুলে দিয়েছ। তোমার কারণে আমি আমার রান্নার স্বপ্ন পূরণ করতে পারব। এখন আমি খুব শীঘ্রই আমার ছোট্ট ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাচ্চার দেখভাল করব। আমার জীবনে হুমকি দেওয়া মানুষের কোনো দরকার নেই। ভাবি আমাকে ধন্যবাদ জানান এবং নকল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তুমি আমাকে অনেক সাহায্য করেছ। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের গল্প এখানেই শেষ করছি। আর আজকের গল্প তোমরা মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার কলিজার বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমাদের কারো জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট অথবা ইমেইলের মাধ্যমে জানাতে পারো। আমি মনোপ্রাণ দিয়ে চেষ্টা করব সেই গল্প আমার বন্ধুদের মাঝে তুলে ধরার জন্য।